গল্প তেজু। একটু আগেই অনুষ্ঠান শেষ হয়েছে। সোফার এক কোণে বসে আছে তেজু। পাশে একটা শ্যামলা, না ফর্সা না, আবার বেশি কালো না। তেজু বুঝতে পারছে না কি বলবে এই মেয়েটিকে। মুখ থেকে অজান্তেই একটা শব্দ বেরিয়ে যায়, মায়া। চমকে তাকায় মায়া। তার নাম কিভাবে জানলো তেজু? সে তেজুকে চিনেছে, কারণ ওই দিন কলেজে দেখেছে। কাল থেকে বাসায় ওর ব্যাপারে কথা হচ্ছে, তাই চিনতে অসুবিধা হয়নি। কিন্তু তাকে কিভাবে চিনলো? তোমার মুখটা অনেক মায়াবী, যাকে এক কথায় বলে মায়াবতী। তোমার নাম জানি না, তাই মায়া বলেই ডাকলাম। এই মুখটার সাথে নামটা খুব করে যায়। অজান্তেই চোখ ভিজে ওঠে মায়ার। জীবনে প্রথম এত সুন্দর করে কেউ তার প্রশংসা করলো। কিছু বলতে চেয়েও পারে না। কিভাবে বলবে? সে তো কথা বলতে পারে না। ঠোঁট কামড়ে কান্না আটকায়। তেজু বিচলিত হয়ে পড়ে। কেউ না বুঝলেও সে বুঝতে পারে মেয়েটা কান্না করছে। এই যে তার ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, তবে কি সে অজান্তে মেয়েটিকে কষ্ট দিয়ে ফেললো? তুমি কান্না কেন করছো? আমি কি কিছু ভুল করেছি? মায়া ইশারা করে বোঝায় সে কথা বলতে পারছে না। বাকশক্তি নেই তার। তেজুও কথা বলতে পারে না। বাকশক্তি নেই ওর। পেছন থেকে মারুফ ভাইয়ের কথায় তেজু অবাক হয়ে যায়। তাই বুঝি মেয়েটা এতক্ষণ তার কথার জবাব দিচ্ছিল না। সাথে অবাকও হয়। অনেক বছর পর মারুফ ভাইয়ের সাথে কথা বলছে। তাকে বাসায় পাওয়া যায় না। ছোট থেকে হোস্টেলে থাকতো। এই 2 বছর হচ্ছে বাসায় এসেছে। তার মাঝে হাতে গোনা 2-1 বার তেজুর সাথে কথা বলেছে। অবাক চাউনিতে প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন ভাইয়া? আমি ইশারা ইঙ্গিতে বুঝি। তোকে এটা বুঝাতে চেয়েছে, কিন্তু তুই বুঝিসনি। মারুফ বসে সোফায়, তবে তেজুর পাশে না, মায়ার পাশে। একটু গ্যাপ রাখে যাতে মেয়েটা অস্বস্তি বোধ না করে। জীবনে অনেক মেয়ে দেখেছে মারুফ, কিন্তু এমন মেয়ে খুব কম দেখেছে। ডাগর ডাগর জলে টইটুম্বুর আঁখি, জোড়া ভুরুর সাথে কাঁচ সমান কালো কুচকুচে চুল। এত লম্বা নয়, হবে প্রায় 4 ফিট 9 ইঞ্চি মতো। তার বুক পর্যন্ত হবে কিনা সন্দেহ। এক নজরেই ভালো লেগে যায় মারুফের। বাকশক্তি নেই তো কি হয়েছে? সে না হয় এই মেয়ের হয়ে সারা জীবন কথা বলবে। তার বাকশক্তি সে হয়ে উঠবে। মারুফ বিশ্বাস করে, একটা মানুষকে সব দিকে পূর্ণতা নিয়ে জন্মাতে হবে এমন কোনো কথা নেই। থাকুক না হয় একটু ত্রুটি। তোমাকে আমি প্রথম কলেজে দেখেছি, বন্ধু হবে আমার? মায়া ইশারা করে বলে, হাত এগিয়ে দেয়। ভীষণ ভালো লেগেছে তার তেজুকে, কিন্তু তেজু বুঝতে পারছে না। লাস্টারটা বুঝেছে, কিন্তু প্রথমটা কি বলেছে জানে না। হ্যাবলাকান্তর মতো মাথা নাড়িয়ে হাত মিলায়। ওকে, আমরা বন্ধু আজ থেকে, কিন্তু আমি তো এখানে আসি না, আর আসবো কি না জানি না। তোমার নাম্বারটা দাও, আমি মেসেজ দিব, ভিডিও কলে কথা বলবো। মারুফ বুঝতে পারে তেজু প্রথম কথাটা বোঝেনি, কিন্তু শেষেরটা বুঝেছে, তাই নিজে বুঝিয়ে দেয়। তেজু, ও তোর কলেজে পড়ে, একটু আগেই এটা বুঝিয়েছে। তাই প্রতিদিন চাইলে তোদের দেখা হবে। মারুফকে যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে মায়া। লোকটা তার সব কথা বুঝছে, কিন্তু কি করে? একবার নিজের হাতের দিকে তাকায়, আর একবার মারুফের হাতের দিকে তাকায়। সে আর এই মানুষটার মাঝে হাজার পার্থক্য। কেমন ব্রিটিশদের মতো ফর্সা, আর সে কালো শ্যামবর্ণ বলা যায় না। মানুষটা লম্বা, সে তার অর্ধেকও নয়। চুলগুলো লম্বা, পেছনে ঝুঁটি করা মেয়েদের মতো, আর সে মেয়ে হলেও চুল কোঁকড়ানো। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চোখ নামিয়ে ফেলে। মা, এখানে কি করছিস? আম্মু ডাকছে, যা ওপরে। পেছন থেকে আদেশের স্বরে শেহজাদ বলে ওঠে। মায়ের খুব ইচ্ছে করলো তাকাতে, কিন্তু পারবে না। ভাইয়া এসেছে। কথার একটু ওইদিক ওইদিক হলে হয়তো সবার সামনে থাপ্পড় লাগাবে। উঠে মারুফের পাশ কেটে চলে যায় উপরে মায়ের কাছে।
মায়ার হেঁটে যাওয়া বাতাস শরীরে লাগতেই মারুফের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। হাঁসফাঁস লাগছে। তবে কি সে অজান্তেই মেয়েটাকে নিজের মন দিয়ে বসলো? রিহানের কানে ফোন, কথা বলছে একজনের সাথে, কিন্তু চোখ আর মন মস্তিষ্ক সব তেজুর দিকে। এতক্ষণ সবকিছু মনোযোগ দিয়ে দেখছে। শেহজাদকে সেখানে যেতে দেখে মেজাজ খারাপ হচ্ছে। খুঁজে নিয়েছে এটা তার ওয়ার্ল্ডের লোক, পিএইচ গ্যাংয়ের লিডার। যা অনুমান করেছে এটাই সত্যি। বোন চলে যেতে শেহজাদ আস্তে করে তেজুর পাশে বসতে চায়, কিন্তু কোথা থেকে বীর এসে ধূপ করে বসে পড়ে। বীরের এমন কাজে রেগে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শেহজাদ। এই বীরের জন্য তেজু একটু কাছাকাছি ঘেঁষতে পারছে না। কেমন ছায়ার মতো আগলে রাখছে। খাওয়া থেকে হাত ধোয়া পর্যন্ত পাশাপাশি থাকছে। তার বুঝতে অসুবিধা হয় না এ তেজুকে ভালোবাসে। শুধু ভালোবাসে না, পাগলের মতো ভালোবাসে। কিন্তু লাভ নেই, এই মেয়েকে আর ভালো লেগেছে। ছলে বলে কৌশলে ঠিক নিজের করে নেবে। এমনিতেই একটু পর শুরু হবে আসল খেলা। গিয়ে মারুফের পাশে বসে। তেজুর পাশে বীরকে বসতে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় রিহান। ভালো করে পরখ করে দেখে। 3 ইঞ্চি মতো ফাঁক রেখেছে তেজুর দিক থেকে নিজেকে। বীরের এই কাজটা ভালো লাগে, সেজন্য একটু হলেও বিশ্বাস করে তার তেজুকে কখনো অপবিত্রভাবে স্পর্শ করবে না। যেদিন সবার মতো ও তেজুর দিকে খারাপ নজরে তাকিয়ে খারাপ স্পর্শ করবে, সেদিন বাকিদের মতো ওর শেষ দিন হবে। যতই তার তেজুর খেয়াল রাখুক, তাকে ছোঁয়ার একমাত্র অধিকার রিহান তালুকদারের। স্যার শুনতে পারছেন? কি করব মুহিতের? ফোনের ওপাশ থেকে শামীমের কথায় ভাবনা থেকে বের হয়ে নিজের নজর সরিয়ে নেয়। পাথরের মতো শক্ত কণ্ঠে বলে, ঠিক রাত 1টায় ইন্সপেক্টর অরণ্যকে খবরটা দিবি। রাত 2টায় যেন মৃত্যুর খবর তালুকদার বাড়িতে আসে। আর 1 মিনিট যেন ওদিক ওদিক না হয়। এমন শক্ত কণ্ঠ শুনে শামীমের কলিজা কাঁপে। বুঝতে পারছে না এখন খবর দিলে কি হয়েছে। তাও বসের হ্যাঁতে হ্যাঁ মিলায়, না হলে দেখা যাবে তার মাথাটাই থাকবে না। আচ্ছা ঠিক আছে বস। শামীম কল কেটে মুহিতের দিকে তাকায়। তার বস অনেক বেশি চতুর, খবর যাতে না ছড়ায়। ঠিক একটা লটরফটর হাসপাতালে ভর্তি করছে। ডাক্তার সব টাকা দিয়ে কিনা নিয়েছে, যার কারণে খবর ছড়ানোর 1%ও সম্ভাবনা নেই। শামীম ভালো করে মুহিতের দিকে তাকায়। রক্ত পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গায় চিকিৎসা, ব্যান্ডেজ, ওষুধ দেওয়া হয়নি। 10টার পর চিকিৎসা করতে বলেছে বস। ততক্ষণ একটু কষ্ট অনুভব করুক। মুহিতের কোনো রকম নড়াচড়া নেই। নাকে হাত না দিলেই বোঝাই যায় না মরেছে নাকি বেঁচে আছে। কি ভয়ঙ্কর দেখতে লাগছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আজ এই ধর্ষকের পতন হয়েছে তার বসের হাতে। কত মেয়েকে ধর্ষণ করেছে হিসাব নেই। বারবার টাকার জোরে বেঁচে গেছে। রাত 9টা। সোফায় গোল হয়ে ড্রয়িং রুমে বসে আছে সবাই। রিহানের 2 মামা আরমান চৌধুরী মারা গিয়েছে। তার ছেলে শেহজাদ চৌধুরী, মেয়ে মায়া চৌধুরী, স্ত্রী ইকরা চৌধুরী, ছোট মামা ইফতিয়ার চৌধুরী, স্ত্রী স্নেহা চৌধুরী, 2 মেয়ে রিমা চৌধুরী, ইভা চৌধুরী। তেজুর কাছে অদ্ভুত লাগছে সবকিছু। যেখানে তাকে সামান্য কোনো কথার মাঝে রাখে না, আর সেখানে এত মানুষ কি গুরুত্বপূর্ণ কথা বলবে। সেখানে তাকে বসতে বলেছে, তাকে ছাড়া নাকি হবে না। ভাইয়া, আমি তেজুকে শেহজাদের বউ করে নিয়ে আসতে চাই। উনি বেঁচে থাকতে বারবার তেজুর কথা বলেছে শেহজাদের জন্য। আমি ভাবিকে বলেছি, নিশ্চয় ভাবি আপনাকে বলেছে। এমনিতেই আমার ছেলেও তেজুকে পছন্দ করেছে। চমকে যায় বীর, হাত মুঠো করে রাখে। আগেই জানতো এমন কিছু একটা হবে। তেজু বিস্ময় নিয়ে প্রথমবার রিহানের দিকে তাকায়। কেন তাকিয়ে আছে জানে না,
কিন্তু তাকায়। রিহান আগে থেকে তাকিয়েছিল। চোখাচোখি হয়ে যায় দুজনের। রিহান দৃষ্টি ফিরিয়ে নেয়। এই চোখে চোখ রাখা তার জন্য অনেক বড় কিছু। ঠোঁটের কোণে হাসি ঝুলছে। সে দেখতে চায় জল কতদূর গড়ায়। তারপর না হয় হিসাব নিকাশের খাতাটা নিজের ভাষায় বন্ধ করবে। এটা কি করে হয়? দাদু ভাইয়ের তো বিয়ে হয়েছে। কাশফিয়া চৌধুরীর কথায় কেউ পাত্তা দেয় না। অভ্র তালুকদার মায়ের উদ্দেশ্যে বলে, এটা আইন অনুযায়ী বিয়ে ছিল না। মুখে ৩ কবুল পড়ে বিয়ে হয়েছে। তেমন ৩ তালাক বলে ডিভোর্স হয়ে যাবে। আমি এইভাবে তেজুর জীবনটা ধ্বংস হতে দিতে পারবো না। যদি রিহান তেজুকে ভালোবেসে লোকসম্মুখে এই সম্পর্কে গুরুত্ব দিত, তাহলে আমি নিজে কখনো এই বিয়ে হতে দিতাম না। কিন্তু যেখানে রিহানই এই বিয়ে মানে না, সেখান থেকে তেজুর জীবনটা নষ্ট হোক আমি চাই না। তাই বিয়ে হবে শেহজাদের সাথে। ছেলে ভালো ব্যবসা করে, আমার চেনা পরিচিত, তাই আমি এক পায়ে রাজি। আমি ভাবির সাথে একমত। আমার বন্ধুদের ইচ্ছা অনুযায়ী আমি পূর্ণতা দেব। তেজুও সুখে থাকবে। তেজু, তুই কি বলিস? তেজুর দিকে সবাই তাকায় উত্তরের আশায়। শরীর কাঁপছে তেজুর, ভয় ঝেঁকে ধরেছে। সাথে অবাক হচ্ছে বড় আব্বুকে দেখে। তিনি তার কথা এতভাবে কখনো ভাবতে পারেননি। তিনি ভালো না বাসলেও কখনো খারাপ কথা বা অত্যাচার করেননি, কিন্তু কখনো সাপোর্টও করেননি। ভালোবেসে আগলে নেননি। আজ সবার সামনে ভালোবাসা প্রকাশ করতে দেখে অনেক বেশি অবাক হয়। কি বলবে ভেবে পাচ্ছে না। বড়মার দিকে তাকাতেই দেখে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মতামতের কি আছে? এত বছর আমাদের গাড়ি চেপে খাচ্ছে, সেও অনুযায়ী আজ তো আমাদের কথা ভাবতে পারে। একটু তো ঋণ শোধ করুক। তেজু কি বলবে ভেবেই পাচ্ছে না। ঋণ শোধ করবে কিসে? টলমল চোখে বীরের দিকে তাকায়। নিজ থেকেই প্রথমবারের মতো বীরের হাত ধরে। বীর হাসে, তেজুর হাতের উপর হাত রাখে, ফিসফিস করে বলে, কিচ্ছু হবে না। এখন হ্যাঁ বলে দে, কিন্তু বিয়ে হবে না। আমার ওপর ভরসা রাখ। এখন না বললে বড়মা রেগে তোর ওপর আরো বেশি অত্যাচার করবে। হ্যাঁ বল, কিছু হবে না, আমি আছি। কানে বাজছে, আমার ওপর ভরসা রাখ, আমি আছি। তেজু বাক্য দুইটাতে অনেক শক্তি পায়। দাঁত খিচে চোখ বন্ধ করে বলে, আমি রাজি। চমকে যায় রুহি। একটুর জন্য ভেবেছিল তেজু রাজি হবে না। কেন যেন রুহির কান্না পায়। সবার আড়ালে চোখের পানি মুছে নেয়। তবে কি তার কথায় ঋণ শোধ করার জন্য মেয়েটা রাজি হয়ে গেল? ঠিক আছে, তাহলে আর 2 মাস পর এপ্রিল 22 তারিখ বিয়ে। তেজু মামুনি এখনো ছোট। এপ্রিল 6 তারিখে 18তে পা দিবে। তাই আমি চাই 18 বছরে বিয়ে হোক, যাতে কেউ আগের মতো কিছু বলতে না পারে। অভ্র তালুকদারের কথায় সবাই সায় জানায়। তেজুর চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা মাটিতে ছোঁয়ার আগেই বীরের হাতে পড়ে। বীর ভয়ঙ্কর দৃষ্টিতে শেহজাদকে দেখে। এই বিয়ে যে সে বেঁচে থাকতে হবে না, কিন্তু তার তেজুরানী ভীষণ জেদি, কিছুতেই এই বাড়ি থেকে যাবে না। এখন যদি বিয়েতে না বলে, তাহলে বাড়ি গিয়ে হয়তো নিঃশ্বাসটাই বন্ধ করে দিব। তাই না চাইতেও হ্যাঁ বলতে বলেছে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই কথাই রইল। ইকরা চৌধুরীর কথার বিপরীতে রুহি বলে ওঠে, ওকে, তাহলে আমরা বাড়ি যাই, রাত হয়ে যাচ্ছে। এখন তো আসা যাওয়া আগের থেকে বেশি হবে। কথা বলে বেরিয়ে যায় সবাই। এইবার বীরের পাশে বসে তেজু বাবাকে রিহানের গাড়িতে পাঠিয়েছে। পেছনে মায়ের সাথে দাদু। রাত 11টা, তালুকদার বাড়ি। রিহান দাঁড়িয়ে আছে ছাদে, পাশে অভ্র তালুকদার। রিহানের হাতের মাঝে সিগারেট, যা এক টান দিচ্ছে, সাথে আকাশে ধোঁয়া ছাড়ছে। সিগারেট শেষ টান দিয়ে এর সাথে পিষে ফেলে। বাবা, তুমি কিন্তু কথার খেলাপ করেছ। মায়ের কথায় কেন গা ভাসাচ্ছ? আমাকে কি কথা দিয়েছিলে মনে নেই?
তেজুকে সারা জীবন আমার সাথে থাকবে, তুমি বাধা দিবে না। কিন্তু আজ এমন কেন? নিজের কথা ভুলে যাচ্ছ। অব্র হাসে, ছাদ থেকে নিচে বাগানের দিকে তাকিয়ে জবাব দেয়, আমার দেওয়া কথা মনে আছে, কিন্তু তুমি তো নিজের দেওয়া কথা ভুলে গেছো। তুমি কথা দিয়েছিলে তেজুকে ভালোবাসবে, আগলে রাখবে, লোকসম্মুখে তোমাদের সম্পর্কের কথা তুলে ধরবে। তেজু বড় হলে দ্বিতীয়বার বিয়ে করবে, ওর ওপর কোনো রকম অত্যাচার করবে না, সব সময় বিপদ থেকে আগলে রাখবে। কিন্তু কই তোমার কথা? কোনো কথাই তুমি রাখছো না। তুমি যদি নিজের কথা না রাখো, আমি কেন রাখবো? আমিও আবার বিয়ে দেবো, তেজু সুখে থাকবে। কথা শেষ করে অভ্র তালুকদার চলে যায়। রিহান রেগে কি করবে ভেবে পায় না। একের পর এক ঘুষি মারে ছাদের ফ্লোরে, রক্তে ভিজে যাচ্ছে হাত। কেউ বুঝছে না তার ব্যথা। সে কি ইচ্ছে করে করছে সব? সে বাধ্য হয়ে এসব করতে। ক্লান্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। ছাদে রক্তে ভরে গেছে, হাত দিয়ে টুপ টুপ করে পড়ছে, কিন্তু এতে কোনো অনুভূতি নেই। নিচে চোখ পড়তেই অবাক হয়ে যায়, তেজু এত রাতে বাগানের দিকে যাচ্ছে। হালকা আলোতেই স্পষ্ট দেখা যাচ্ছে। রিহান হেঁটে ছাদে অন্য কোণায় যায়, যেখান থেকে তেজুকে পরিষ্কার দেখা যাবে। তেজু হেঁটে সরাসরি মা বাবার কবরের পাশে এসে বসে। আজকে ভয় লাগছে না, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সব সময় দিনের বেলায় আসলেও আজ রাতে এসেছে। সে আর সহ্য করতে পারছে না। লোকসম্মুখে যতই ভালো থাকুক, বুকটা পুড়ে যাচ্ছে। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।